আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আপনাদের জন্য টিম শব্দওয়ালার পক্ষ থেকে বিকল গল্প ভাবনায় ও রচনায় প্রান্তিক ও সৌম্যজিৎ, চিত্রনাট্য সৌমিলি, প্রান্তিক ও সৌম্যজিৎ, গল্প পাঠে সৌমিলি, গল্পে বিভিন্ন চরিত্রে সৌম্যজিৎ, ঋত্রি, মৌমিতা, প্রান্তিক ও সৌমিলি। ওয়্যার ইউর হেডফোনস ফর আ বেটার এক্সপিরিয়েন্স। আপনারা এখন শুনবেন বিকল। মিরাজ খান আমার আপায় জঙ্গি আছিল, নাম করা জঙ্গি। মেয়াগো দেশে তো তখন থাউন চাইতো না, তাই বেড়ায় পাকিস্তান পড়ে আসছিল। বাসায় তখনই আমি আর আমার ভাই, মাটার বয়স হই ধর ওই মাস থেকে রইব। আব্বাই সেদিন অনেক রাতে মাগি নেশা শেষ হইয়া বাসায় আসছিল। আমার মা সবটা জানত, সেই রাতে খাইতে দেয় না ইউর জন্য। ভাই আমার আমার মাটার তো কোনো দোষ আসছিল না রে ভাই। বাপটায় ঘরে আইসাই আবার নেশা করতেছিল। থামানোর লেখা মায় কাছের বোতল খান ছুঁড়ে ফেলাই দিছিল। আমার টাকায় খাওয়া পড়ুন আর আমারে বসে খেতে দিব না। তোকে আজকে শেষ খাওয়াটা ফেলবো। আর আব্বাই সেই রাগে ভাঙা ভাঙা বোতলের কাজ দিয়া প্রথমে মায়ের পেটে আমাকে মারে ওই হালা মাইরা ফেলাছিল রে ভাই। নেশার কবল উঠাইয়া সবজি কাটার উপর দিয়া ইরা ফেলাইছিল রে ভাই। আমারে খাইতে দিবি না মারে। সেদিন রাত্রিরে বাপে পাকিস্তান শুয়ে লাগা, কি আর করতাম। বাইরে তো বড় কইতে হতো নাকি। আমিও তো ছোটই, আমার বয়স তখন ওই ধর 12-14। তারপর থেকেই এই সামনে যে ভাগার দোকান থেকে যেসব ফেলাই দেওয়া জিনিসপত্র আছে না ইলেকট্রনিক্সের, ওইসব জিনিস আই না মার্কেটে বেচতাম। ঘড়ি তো আর পাইতাম না রে, আর পাইলেও লগেই গন্ধের লেখা কিনতাম না। তোর মাকে মারবার সময় কোথায় ছিলি তুই? ছোটবেলায় টুকটাক কাম করতাম তো মায়ের লগে, এর লেগাই ওই দিনও মায়ে পাশের বাসার এক চাষির কাছে বুঝলি একটু চিনি আনবার লোকে পাঠাইছে। ফিরাইয়া দেখি আমাকে উঠানের উপর মায়ের বডি, গলা থেকে হাতটা পর্যন্ত বাইরে গেছে। আব্বাই উনার বন্দুক আর ওই যে কটা জিনিসপত্র চিনতাম যে ওইগুলা ওড়ি, সেইগুলো বাসায় আসিল না। শুধু বিছানায় আমার ভাইটা শুয়া শুয়া কাঁদতেছিল। জানোস ভাই, গ্রামের মানুষে সাহায্য করে না রে কোনো। তবে হ্যাঁ ওই এক চাচা ছিলেন, অমল চাচা। অমল চাচাই মারে কবরে লইতে সাহায্য করছিলেন। আর পুলিশ আসেনি? আইছিল, আইছিল। তো ওই জানাজার নামাজের শেষে
জানোস পুলিশে আমার নাম শুনে তো পুরা ঘাবড়াই গেছিল। বলে নাকি ওনারা বহুত দিন থেকে খুঁজেছিলেন। আসলে আমাকে এখানে ক্যাডা চোর আর ক্যাডা পুলিশ সেটাই তো বোঝা মুশকিল রে ভাই। তো তেনারা কইতে লাগলো যে খোঁজ পাইলে জানাতে, অথচ ওদের ডাক দিছিল ক্যাডা ডাক দিছিল ওদের এই আমরা, যাতে তেনারা এই কাজটা করিয়ে দেন। সালা পুলিশ আসিও পাইতেছিল রে ভাই। ও বাবা, তারপরে কামের খোঁজ টোজ করতে করতে কখনো ইলেকট্রনিক্সের মালটাল বেছে, কখনো সুতা পালিশ করে, শেষমেশ এই কাগজ কারখানায়। বাইরে আর কি করতাম ক, সময় সামর্থ্য কিছুই তো আর আসিল না। জানোস ভাই, অনেকদিন তো ওরা দেখি না, বাইরার কথা খুব মনে পড়ে রে। মানুষের জীবন কখন কিভাবে ঘুরে যাবে কেউ বলতে পারে না। যাকে ওসব কথা, তুই এখন বল দেখি তোর পায়ের এরকম দশাটা হলো কিভাবে? আরে সে অনেক কথা, বাদ দে তো। আরে বল না। আরে বাদ দে না ভাই, ওই সব কথা শুনে কি করবি তুই? আরে বল বল। ও বাবা, হ্যাঁ কি আমি গপ্প করার পয়সাতে ঝটঝট করে কামটা শেষ কর যাই। তোর ছাড় তো শিবুদার কথা, তুই বল কি হয়েছিল? আরে ওই যে বলছিলাম না, আমি ইলেকট্রনিক্সের মালটাল বেচতুম ওখানে, বুঝলি। একদিন কয়েকজন লাগে আমিও আসছিলাম, মারলাম আসছিলাম ট্রেন থেকে স্টেশনে, কিন্তু হঠাৎ লোকেরা আমাকে জিনিস নামাতে দেখা চোর ভাই বা তারা কয়, আমিও কিছু না বুঝে ইলেকট্রনিক্সের মাল রাইখা দৌড়াই। হালা হালা কপালটা এমন, তাহলে ট্রেনের হর্ন পাইতে গেল। আমাকে ট্রেন বেরোনোর আগে প্ল্যাটফর্মের ওপারে যাইতেই হইল। আমি ছুটছি মন প্রাণ দিয়ে ছুটছি। যখনই লাইনটা পার হইতে যাবো, এক লাফ দিয়ে হোঁচট খাই ট্রেনের। তার মানে ট্রেনে? হ, ট্রেনেই কাটা পড়লো পাটা। জ্ঞান ছিল না, কত 15-16 ঘন্টা পর বোধহয় জ্ঞান আইছিল। বাবাটা বুঝলি বাদ হইয়া গেছে। তারপর থেকেই এইভাবেই দিনকাল চলে। কাগজ কারখানায় তো আর পায়ের কোনো কাম নাই, এই চলতেছে দিন আর কি। উড়ে মামা, হেভি হেভি গল্প তো। খুব প্যাথেটিক কল। আচ্ছা সরকার, তোর চোখের কেসটা কয়ে ফেলা দিই। না আইয়া মাস সাড়ে হয়ে গেল, এখনো জানি না। কয়ে ভালো তো। আরে আরে সেসব শুনে কি করবি বলতো? বেটা বল না। তোরা আবার গল্প শুনেছিস? আরে তোরা তো যেমন করিস আমার কি করে চলবো কত? হ্যাঁ, তো বিকালে চা খাটি গল্প করবি, এখন কাজটা করে ফেল। এই দুজন শিবুদার কাগজের কারখানায় একসঙ্গে কাজ করে। অন্ধ ছেলেটি শর্টকাট, বেটেখাটো চেহারা, গলায় কালো কার, চোখে মোটা ফ্রেমের একটা কালো চশমা। আরেকজন ছেলে একটি পা খোঁড়া, একটা লাঠির সাহায্যে চলাফেরা করে, তাই নাম হয়েছে ডান্ডা। দুজন ছেলে সরকার স্ট্রিটের সাবওয়ের ধারে ফুটপাতে সারি সারি ইমিগ্রেশন টেন্টের একটির বাসিন্দা। তাদের দিন শুরু হয় জুতোর কারখানায় কাজ দিয়ে। বিকালে 2 কাপ চা, সাথে টোস্ট বিস্কুট, আর সন্ধেবেলায় ট্রেন দেখতে দেখতে আড্ডা। এটাই তাদের একঘেয়ে জীবনের খসড়া। রে আজকাল তো চুমকির সাথে ভালোই কথাবার্তা চলছে। সিনেমা টিনো নিয়ে গেছিস নাকি? আরে না রে ভাই,
কি সব যে বলস না তুই বাবা। আরে সব বুঝি রে, মুখটা দেখো না ছেলে, পুরো টমেটো টমেটো। আমি অন্ধ বলে কি চোখ বন্ধ নাকি? সব সব বুঝি রে বাবা। কিরে এত চুপ করে গেলি, কি ভাবছিস? না রে ভাই, কিছু না, ভাবতেছিলাম আলা পুরা জীবনটাই কি 20 টাকা রোজগারে কাইটেছে। হ্যাঁ, কত কত স্বপ্নই না দেখছিলাম, কত জানোস। আমাকে দেশে আমার একটা ভাই আছিল, আমার যে সেরা পুতুল খান আছে না, ওটা আমার ভাইয়েরই শেষ স্মৃতি। স্বপ্ন আছিল বুঝলি, ওরে কলকাতার দুর্গা পূজা দেখাবো। আচ্ছা এই বেটা, তোর কোনো স্বপ্ন নাই? অন্ধদের তো পুরো জীবনটাই স্বপ্ন রে। চোখে অন্ধকার নিয়ে স্বপ্ন দেখাটা লোকে বলে না ডিপ্রেসিং। তাও মানে মনের কোনো ইচ্ছা টিচ্ছা কিছু তো থাকবই নাই। ইচ্ছা জানিস তো, ছোটবেলায় বৃষ্টি হলে মা আমায় বাইরে যেতে দিত, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতাম। ছোট থেকে তো আর অন্ধ ছিলাম না। তোকে কত করে বলেছি যে এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোবি না, কোনো কথা শুনিস না কেন রে আমার তুই? বারবার যখন বলি একটু তো শুনতেই পারিস, বল বাপ। ঠিক এইরকমই এক কালবৈশাখীর রাতে তোর বাবার কজনের সাথে কাজে বেরিয়েছিল। কত করে বলেছিলাম সবাইকে যে যেও না, কিন্তু না, আমার কথা কেউ কেন শুনবে? বেরোনোর প্রায় 10-15 মিনিটের মাথায় হঠাৎ একটা মাছ ঠিক ওদের সামনে কাজটায় পড়ে। কাজটা পড়ে ওদের উপর। জানিস তোর বাবার মুখটাও পর্যন্ত পুরো ঝলসে গেছিল। ওরা 3 জন, আমারই তুই ছাড়া আর কে আছে বাপ? বলিস না রে বাবা, আর বাইরে বেরোনোর কথা ভালো লাগে না আমার বারবার বারণ করতে। আর বাবা একটু কিছু খাবি, আয় মুড়ি চানাচুর খাবি বাবা, নইলে একটু কিছু বানিয়ে দিই। আমার মায়ের তখন নিউমোনিয়া, বিছানা ছেড়ে ওঠা বারণ। চিকিৎসা করানোর সামর্থ্য কোথায় ছিল না। শিয়ালদা স্টেশনে কুলির কাজ করতাম, প্রায় 4-5টা ব্যাগ নিতে পারলে 2 টাকা মতন পেতাম, তাতেই মায়ের জন্য খাবার নিয়ে যেতাম। একদিন স্টেশনে এক বাবু আমাকে দিয়ে মালটা নিয়ে রাজধানীতে উঠে গেল। আমি অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে, 10 মিনিট পরে ট্রেন ছাড়বে। 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আমি আর কাজও নিতে পারছি না। এসি কামরা বলে উঠতেও ভয় লাগছে। আমি একটু সাহস করে ট্রেনটায় উঠে পড়ি, ওনাকে খুঁজেও পাই, কিন্তু পয়সা চাইতে উনি আমাকে আর চিনতে পারলেন না। বললেন আমি কে নাকি মিথ্যে কথা বলছি, এই কয়েকটা ব্যাগের জন্য নাকি কুলির দরকার পড়ে না। ততক্ষণে ট্রেন স্টেশন দিয়ে ছেড়ে দিয়েছে। আমায় ভীষণ বকাবকি করলেন উনি। আমি অনেক চেষ্টা করলাম পাশের যাত্রীদের বোঝাতে, আপনারা ওনাকে বলুন না, ওনাকে বলুন আমার মা 2 দিন ধরে কিছু খায়নি, আজকে যদি খাবার না পাই তাহলে দয়া করে 1 টাকা দিন বাবু, দয়া করে 1 টাকা দিন বাবু। আপনারা ওনাকে বোঝান না ওনাকে। কেউ পাত্তাই দিল না আমার কথায়। আরপিএফ ডেকে পরের স্টেশনেই আমায় চলন্ত ট্রেন দিয়ে নামিয়ে দিল। মারলো কেন? আমি নাকি বিনা কারণে টাকা নিচ্ছি সবার থেকে। আমি না পালাতেও চেয়েছিলাম ওদের থেকে, কিন্তু পারিনি। খুব কাঁদতে ইচ্ছা করছিল তখন, কিন্তু সময় নেই, হবে মায়ের জন্য খাবার জোগাড় করতে হবে। আমি কি করব বুঝে না পেয়ে স্টেশন দিয়ে বেরিয়ে আসলাম। পাশেই ছিল মা তারা হোটেল। কিছু খাবারের আশায় আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু পয়সা ছাড়া আমাকে ঢুকতেও দিল না। আর কোনো রাস্তা না দেখে আমি ওদের পিছনের রাস্তা দিয়ে
চুপচাপ ঢুকে পড়ি। বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছিল। আমি ওদের রান্নাঘর থেকে একটা পাউরুটি চুরি করে পালানোর চেষ্টা করি। তখনই কি একটা আমার মুখে গরম তেল ছুঁড়ে মারে। অসহ্য যন্ত্রণা করছিল মুখে। আমি কিছু না বুঝতে পেরে সেখান দিয়ে যত দূর পারি পালিয়ে আসি। রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মা, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? জ্ঞান যখন ফেরে, চোখের সামনেটা অন্ধকার। চারিপাশের হই হুল্লোড় শুনে বুঝতে পারলাম যে একটা ডাক্তারখানায় আছি। কে দিয়ে গেছে তাও জানি না। 2 দিন নাকি কেটে গেছে। বাড়ি পৌঁছে দেখি মা তো আছে, কিন্তু ও মা, মা, ও আর বেঁচে নেই। ও মা, মায়ের বডিটা মা, শ্মশানে নেওয়ার টাকাও ছিল না। আমি কাঁদিনি সেদিন। চোখ দিয়ে যেন জল আসতে চাইছিল না। আমি চলে যাই সেখান থেকে। জীবনটাকে সেদিন একটু বেশি অন্ধকার লাগছিল, জানিস ভাই। আমার না অন্ধকারে খুব ভয় লাগতো। আর এখন দেখ, অন্ধকারটাই আমার এখন সব সময়ের সঙ্গী। তারপর তোর মতো এই কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াই। তারপরে ইমিগ্রেশন টেন্টে আশ্রয় নিই। সেখান থেকেই আর কি এই কাগজের কারখানায়। মায়ের মুখটাও এখন আর মনে পড়ে না রে ভাই। মা বলতো বৃষ্টির সময় গঙ্গার বুকের উথাল পাথাল ঢেউ দেখতে নাকি ভীষণ সুন্দর লাগে। কিন্তু কপালটা দেখ, সাদা, চোখটাই চলে গেল। এটুকু দেখার ইচ্ছাই বলতে পারিস, এই আর কি। ছাড়, এসব মাথায় নিস না। কি সব বলছি, হাসিও পায় এসব শুনে। হাসির কি আছে? হ্যাঁ, দেখ ভাই, আমার তো নিজে হইলে কেউ নাই, বুঝলি। কিন্তু হ্যাঁ, তুই আসস তো আমার ভাই। এইটা করবি না একদম। এই সেন্টু সারছিস তুই? আরে সেন্টু দিচ্ছি না। দেখ, কপাল সহায় আছে, আকাশে মেঘ ডাকতেছে, বৃষ্টি হইব। বুঝলি, টাকা পয়সা কিছু আছে জমান। কাল একটা বাস ধরবো, বাগবাজারে যাবো। কালই তোরা দেখাইতে নিয়ে যাবো, ওকে? আরে বাবা, দেখাবিটা কাকে? চৌকি তো নেই। আরে চোখ নাই তো কি হয়েছে? এই কিছুক্ষণ আগে কইলি না অন্ধ বলে কি চোখ বন্ধ নাকি? হ্যাঁ, আরে বেটা, তোর চোখ নাই তো কি আছে? তোর এই ভাইটার চোখ আছে না? কাজে কে যাবে শুনে? কাল কাজ বন্ধ। প্রত্যেকদিন কাজে গেলি স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন দেখবি কখন? হ্যাঁ, ইটস মাই লাইফ, কি যেন কয় না, ইটস নাও আর নেভার। আচ্ছা আচ্ছা, যাবি তো? চল যাবো কালকে। হ্যাঁ, এখন চ, টেন্টে ফিরি। একটু বস না। হ্যাঁ বস, বৃষ্টি আসছে। চ তোল আমারে। চল। 10টা বাজের বনগা লোকালটার পথ বরাবরই ওই দুজনে এগিয়ে চলেছে। তাদের দুজনেরই মনে একটা চাপা উৎফুল্লতা। কাল তারা কাজে যাবে না, তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে যাবে। টেন্টে এসে দুজনে তাদের সেই নীল সাদা প্রিন্টের জায়গায় জায়গায় সেলাই করা চাদরটা গায়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল। কাল সকাল সকাল বেরোতে হবে যে। কুত্তাগুলো আর টাকার সময় পাইনি না রে ভাই। দেখে না মালগুলো রে। আরে দেখে কি হইব? হ্যাঁ, তারাই তো হইব মালগুলো রে। যা তাড়াতাড়ি বৃষ্টি রাতে
ডান্ডা অন্ধকারের মধ্যে লাঠিটা খুঁজে গুটি গুটি পায়ে টেন্ট থেকে বেরিয়ে আসে। রাত প্রায় 2:30। রাস্তার ওপারে 4-5টা কুকুর একটা কুকুরকে ঘিরে ধরেছে। সে কুকুরটা বাঁচার প্রাণপণ চেষ্টা করে আর্তনাদ করছে। রাস্তার অপর পাশ দিয়ে ছুটে আসছিল অন্ধকারের মাঝে দুটো জ্বলন্ত হলুদ বাতি, একটা ট্রাক। ট্রাকটি যে কোনো মানুষের নিয়ন্ত্রণে আছে তা অনুমান করা প্রায় অসম্ভব। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উঠে যায় ফুটপাতে। একের পর এক টেন্টকে নিজের বিশাল চাকার নিচে পিষে এগিয়ে গেল ট্রাকটি। চোখ খুললাম, সব দেখতে পাচ্ছি। আমার সাদা জামাটা পুরো ভিজে গেছে রক্তে। রাস্তার ওপাশে ডান্ডা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর মুখে কোনো স্পন্দন নেই। শর্টকাট। শর্টকাট। ডান্ডার কাছে গেলাম। ডান্ডা, এই ডান্ডা, খুব খুব একা করে দিলাম না তো? কিছুই তো আর আমার হাতে নেই রে পাগলা। সবই তো ওই উপরালাই ঠিক করে দিয়েছে আমার জন্য। তোকে তোকে ছেড়ে যেতে তো আমার কোনো ইচ্ছা নেই। তুই কিন্তু একদম ফার্স্ট ক্লাস থাকবি, চাপ নিস না বেশি। ফুটপাতের ওপাশে ডান্ডার মুখে কোনো স্পন্দন নেই। গুটি গুটি পায়ে সেগিয়ে এলো তার 3 মাসের ঘরের দিকে। তার বন্ধু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সেখানে। চোখে এখনো তার কালো চশমাটা বর্তমান। ট্রাকের একটি চাকা তার বন্ধুর বুকের উপর দিয়ে গেছে। তার সাদা জামা এখন চুপচুপে ভিজে। শর্টকাট। ডান্ডার চোখ যেন নির্বাক। 2 মিনিট দাঁড়িয়ে সে ঠায় শর্টকাটকে দেখেই যাচ্ছে। খুব একা করে দিলাম না তোকে? আমার কি করার আছে বল? ভগবানে যা চায় তাকে আমরা পাল্টাতে পারি? কিছুক্ষণ পর সে একটা চাদরে তার সমস্ত সম্পদ গুছিয়ে সেখান থেকে চলে যায়। তখন প্রায় ভোর হতে আরম্ভ করেছে। দেখি দেখি টিকিট দেখি, দেখি ভাই, দেখি ভাই আপনারটা দেখি। 2টা বাগবাসা। সূর্য তখনও মেঘের আড়ালে। ডান্ডা চলে এসেছে গঙ্গার পাড়ে। একটা ভেজা চাতালের উপরে বসে সে তার সম্পদের টোপলাটা খুলে তার ভাইয়ের কান ছেঁড়া পুতুলটা বার করে। তার টোপলার গায়ে হেলান দিয়ে রাখে পুতুলটা। ট্রেন থেকে আরও একটা জিনিস তার সঙ্গে এনেছিল ডান্ডা, তার অন্ধ বন্ধুর চিরসঙ্গী কালো চশমাটা। সেটা তার পুতুলটার চোখে পরিয়ে দেয় ডান্ডা। দেখ, তোর স্বপ্নটা পূরণ করে দিলাম কিন্তু। হ্যাঁ ভাই, হেবি সুন্দর লাগতেছে রে। আরে আরে থ্যাংক ইউ দিতে হইব না। তোরা বলছিলাম না কাল আজ তোর স্বপ্ন পূরণের দিন। এ তোর দোস্ত ডান্ডা কিন্তু একেবারে কথার পাক্কা। হ্যাঁ, কথা অনেকদিন পর না ভাই, মনে হইতেছিল যে আমার আপন ভাইটা ফিরে আইছে রে। কেন শুইলে গেলি তো ভাই?
একলাকে বলার কথা ছিল রে। ডান্ডার অবস্থাটাও এখন সেই ফুটপাতের একা কুকুরটার মতো, যেন তাকে ঘিরে রেখেছে কয়েকটা অদৃশ্য অবয়ব। এত বড় শহরের মাঝে আবার একবার সে একা, একেবারে একা। চাই বলো, চাই চাই চাই, দুধ চা, লেবু চা। দিও তো দাদা। এই নেন। আর একটা কাপ দিও। শর্টকাট রে। আরে সেন্টু দিচ্ছি না। শর্টকাট রে। কবার শর্ট। আকাশ অনেক থাকতেছে। শর্টকাট। কষ্ট হয়ে বলেছো। খুব একটা করে দিলাম না তোকে? আমার কি করার আছে বল? ভগবানে যা চায় তাকে আমরা পাল্টাতে পারি? মানুষের ক্ষমতা শুধু স্বপ্ন দেখা পর্যন্ত সীমাবদ্ধ। তা পূরণ করা বা কেড়ে নেওয়াটা সৃষ্টিকর্তার ইচ্ছা। তার কাছে আমাদের অবস্থাটা ঠিক সেই পুতুলটার মতো, নির্বাক, অক্ষম, এক কথায় বিকলাঙ্গ। এতক্ষণ আপনারা শুনছিলেন বিকল। গল্পে ডান্ডার ভূমিকায় ছিল সৌম্যজিৎ, শর্টকাটের ভূমিকায় প্রান্তিক। গল্পের অন্যান্য চরিত্রে মৌমিতা, ঋত্রী, প্রান্তিক ও সৌম্যজিৎ। গল্প পাঠে ছিলাম আমি, সৌমিলি। গল্পটি কেমন লাগলো জানান কমেন্টে। ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরের গল্পগুলোর জন্য। শেষ হলো আমাদের আজকের নিবেদন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ধন্যবাদ।